বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমরা আজকে আরেকটা সৃজনশীল ম্যাথ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই ম্যাথটা তোমাদের টেক্সট বুকেও আছে, একটু অন্যভাবে আছে, এখানে একটু অন্যভাবে আছে। এখানে সৃজনশীল আকারে দিছে আর ওইখানে কি আলাদা করে লেখা দেওয়া আছে আর কি। তো দেখো আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করব। আচ্ছা দেখো, গ নাম্বার কোশ্চেনটা তো আমরা বরাবরই দেখছি যে গ নাম্বারটা আমাদের কি থাকে, অনেক সহজই থাকে আসলে। আচ্ছা, তো এখন দেখো প্রথমে বলা আছে আমাদেরকে যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য, 2 সেন্টিমিটার প্রস্থ এবং 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল। তাহলে নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল, কাঠটির ভর এত এবং সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে 1.03 × 10⁻³ কেজি/মিটার কিউব। ওকে। আচ্ছা, গ নাম্বার বলা আছে মেঝের উপর কাঠটি সর্বোচ্চ চাপের মান নির্ণয় করো এবং কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত অংশ ভেসে থাকবে। আমরা দেখো, আমরা আগের যে আমরা থিওরি দিছিলাম বা তোমাদের শিখাইছিলাম, বলছিলাম যে কত অংশ ভেসে থাকবে বা ডুবে থাকবে, মনে আছে কি না? না থাকলে আমরা দ্বিতীয় লেকচারটা দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা দেখো ওই ক্ষেত্রে ভাষার অংশটা বের করি নাই, কি করছিলাম? ডোবার অংশটা বের করছিলাম। সবসময় আমরা কি করব? ডোবার অংশটা বের করব। আচ্ছা, সেই ডোবার অংশ 100 থেকে বাদ দিলেই আমরা কি পাবো? ভাষার অংশটা পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে প্রথমে দেখো আমরা গ নাম্বার অঙ্কের ক্ষেত্রে যাবো। আগে আমরা অঙ্কের বেসিকটা একটু বোঝার চেষ্টা করি। দেখো যে একটা বস্তু প্রথমে কি ছিল, দেখো একটা তোমার কাঠ, ধরো সেটা, ধরো এখানে একটা কাঠের টুকরা ছিল। সেই কাঠের টুকরো, এটা আমাদের দেখো নদীর পানি, না এটি পুকুর বলছে, দেখো নদীর পানি। তাহলে নদীর পানি থেকে সে কি করলো, এখন এক সমুদ্রে চলে গেল। তাহলে এই কাঠটা ছিল আমাদের কি নদীতে, নদী থেকে তারপর গেল কোথায়? সমুদ্রে চলে গেল। ওকে। আচ্ছা, তো দেখো যখন কাঠটা নদীতে ছিল তখন কি করছে, দেখো অর্ধেক পরিমাণ ডুবেছিল। আচ্ছা, তার মানে বিষয়টা হলো, দেখো এই কাঠটা আমাদের অর্ধেক পরিমাণ, যখন নদীতে ছিল তখন আমাদের কাঠটা অর্ধেক পরিমাণ ডুবেছিল। ওকে, বাস তাহলে আমাদের দেখো এই কাঠের আমার এই অংশটা ডুবেছিল। তা আমরা নর্মালি জানি নদীর পানির ঘনত্ব হচ্ছে হলো কত বলতো, 1000 কেজি/মিটার কিউব। আর এখানে আমাদের সমুদ্রের পানির ঘনত্ব দিতেছে এত। তো এখন বলছে এটা অর্ধেক ডুবেছিল। বাস এই হলো আমাদের ক্লু। তাহলে আমি এই পুরো অংশটুকুকে ওই পারে পার করে দেই একটু। এখন আসো, তাহলে প্রথমে আমরা গ নাম্বার অঙ্কের ক্ষেত্রে এখন আসি। এইবার বলছে মেঝের উপর কাঠটির সর্বোচ্চ চাপের মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এই অঙ্কটার আগেও আমরা করছি। দেখো আমরা দেখব যে দেখো চাপের ক্ষেত্রে আমাদের ঘটনা হলো দুইটা সূত্র। গতদিনও মনে হয় আমরা করছিলাম এটা, যে পি ইকুয়াল টু হলো F/A, এটা একটা। আর আরেকটা হলো পি ইকুয়াল টু হলো H ρg। এখন দেখব আমরা এই দুইটা সূত্রের কোন সূত্র এখানে প্রয়োগ করতে পারবো। আচ্ছা, এখন এসে আমরা দেখো এই সূত্রটা সচরাচর আমরা কোথায় ব্যবহার করি বলতো? তরলের ক্ষেত্রে, কোনো বস্তু ডুবতেছে সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন আসো আমাদের নর্মালি দেখো এইখানে আমাদের কি বাস ভূমির উপরে আছে। বাস তাহলে কি আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো? পারবো না কিন্তু। ওকে, তাহলে আমাদের এখন সূত্র ইউজ করতে হবে, তাহলে কোনটা বলো তো? এটা। তাহলে আমাদের এইটা মিশাই দাও। আশা করি বুঝতে পারছো। বাস তাহলে আমাদের সূত্র হলে কি এইটা। তাহলে এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, কারণ আমরা লিখবো, আমরা জানি তাহলে আমরা জানি পি ইকুয়াল টু F/A। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা জানি যেটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সব থেকে কম হবে তার জন্য আমার প্রযুক্ত চাপের মান কি হবে? সব থেকে বেশি হবে। ওকে, তাহলে এখন এসে আমরা দেখো, তাহলে এইভাবে অঙ্ক করতে পারো যে এই ক্ষেত্রে কোনটার ক্ষেত্রফল সব থেকে কম হয়। অথবা প্রত্যেকটার তুমি ক্ষেত্রফল বের করে দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়, প্রস্থ আর উচ্চতা গুণ করলে ক্ষেত্রফল হয়, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল হয়। তাহলে আমরা তিনটা ক্ষেত্রফল বের করে আমাদের কি করবো? তিনটা চাপ বের করবো, করে দেখব যে তার চাপের মান কি হবে, বেশি হবে। তাহলে তাহলে মেঝের উপর কাঠটির সর্বোচ্চ চাপের মান, তখন বলবে কি, তাহলে তোমার বস্তু এই কি বলে, কাঠটাকে এইভাবে মেঝের উপরে রাখলে সে কি করবে? সর্বোচ্চ পরিমাণে চাপ প্রদান করবে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আসি আমাদের, এটা আমাদের মূল সূত্র। এখন আমরা দেখো প্রথমে আমরা কি করব, A1 A2 A3 বের করে নিব। আবার তাহলে দেখো A1 ইকুয়াল টু, তাহলে আমি দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, আমরা এই অংশটা বাদ দিয়ে দিই, এটা আর তোমাদের লাগবে না, তোমরা তো এটা বুঝে গেছো।
দেখো দেওয়া আছে বা এখানে, তাহলে দেখো এখানে আমাদের এ দেওয়া আছে কত দেখো 40 সেন্টিমিটার, তাহলে আমরা সরাসরি লিখতে পারি 0.4 মিটার। তাহলে দেখো বি ইকুয়াল টু হলো 20 সেন্টিমিটার, 0.2 মিটার। সি ইকুয়াল টু হলো 10 সেন্টিমিটার, তাহলে 0.10 মিটার। বাস। এবং বস্তুটার দেখো ভর দেওয়া আছে হলো 4 কেজি। আর সমুদ্রের পানির ঘনত্ব রো এস লিখলাম সি এই কারণে 0. এখানে আমাদের এটা লাগবে না, আমাদের সমুদ্রের পানির ঘনত্বের এখানে কোনো কাজ নেই, বাস আমাদের এইটুকু লাগবে। তো এইবার দেখো তাহলে A1 ইকুয়াল টু আমি লিখলাম হলো এবি, A1 ইকুয়াল টু হলো এবি। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো তো এবির মান আমরা জানি না, বলো তো কত। এ এর মান হলো 0.4 আর বির মান হলো 0.2। বাস। তাহলে এখন দেখো আমরা এখানে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে ক্ষেত্রফল কত আসে দেখো, 0.4 ইন্টু 0.2, তাহলে 0.08। তাহলে এখন দেখো 0.08 মিটার স্কোয়ার। বাস। তাহলে এই A1 এর জন্য আমাদের P1 কত হবে, তাহলে আমাদের সেটা বের করতে হবে। তাহলে দেখো, তাহলে এখন আসি আমরা দেখো তাহলে A1 এর জন্য আমাদের P1 কত হয়, তাহলে আবার আমরা জানি। বাস। তাহলে দেখো P1 ইকুয়াল টু হলো F বাই A1। তাহলে F1 F2 F3 হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই বস্তুটা যেখানে আছে তুমি যেখানে যেভাবেই রাখো একে ভর চেঞ্জ হবে, ভর যাতাই থাকবে। তাহলে এখন দেখো তাহলে এই ভর, তাহলে আমি mg কেন লিখতে পারি, দেখো এই বস্তুটা যখন এর উপরে কি করবে দেখো বল প্রয়োগ করবে, তাহলে কি দেখো তো ওজন বলটা আমার এখানে প্রযুক্ত বল হিসেবে কাজ করবে কিনা, তাহলে ওজন বলটাই আমার প্রযুক্ত বল হিসেবে কাজ করবে। ওকে, তাহলে এখন দেখো তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে mg ভাগ হলো A1, তাহলে mg ভাগ হলো A1। বলো তো এম এর মান কত, মেবি 4 কেজি ছিল। হ্যাঁ 4 কেজি। আচ্ছা এখন আসলে দেখো আমাদের এম এর মান হলো 4 কেজি, তাহলে 4 ইন্টু 9.8 ভাগ হলো 0.08। বাস। তাহলে আমাদের এই পরিমাণ চাপ। তাহলে 4 ইন্টু 9.8 ভাগ হলো 0.08, তাহলে কত দেখো 490 প্যাসকেল, 490 প্যাসকেল। বাস। তাহলে এখন দেখো আমরা কিন্তু A1 AB এর জন্য আমরা কি পেয়ে গেলাম, চাপ পেয়ে গেলাম। বাস। এইবার আবার আসো, তাহলে এখানে আমরা চলে যাই A2, তাহলে আবার তাহলে A2 ইকুয়াল টু, তাহলে কি বিসি লিখি। বাস। আমাদের বি ছিল কত দেখো তো 0.2 ইন্টু সি কত ছিল 0.10। বাস। তাহলে 0.02, তাহলে 0.02 মিটার স্কোয়ার। তাহলে অতএব তাহলে P2 লিখে ফেলি। আচ্ছা অতএব লিখো না, আমরা জানি লেখো। আবার তাহলে দেখো আমরা জানি P2 ইকুয়াল টু হলো, তাহলে আমি সরাসরি লিখলাম এবার mg ভাগ হলো A2। তাহলে m হলো 4 ইন্টু 9.8, আমাদের A2-র মান তাহলে দেখো এখানে কত আমরা বের করছিলাম 0.02, তাহলে 0.02। বাস। তাহলে এখন দেখো 4 ইন্টু 9.8 ভাগ হলো 0.02, তাহলে হলো 1960 এত প্যাসকেল। বাস। তাহলে এইবার আবার আমরা A3 বের করি। তাহলে তাহলে A3 ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখবো দেখো তো ABBC, তাহলে এবার কি CA। তাহলে দেখো তো সি এর মান কত আমাদের 0.1, আর এ এর মান আমাদের কত ছিল দেখো 0.4। বাস। তাহলে এখন আসে আমরা দেখো 0.4, তাহলে দেখো 0.04। বাস। এটা হলো আমাদের A3। আবার আমরা জানি তাহলে দেখো P3 ইকুয়াল টু হলো F বাই হলো A3। তাহলে এফ ইকুয়াল টু কি বলো তো mg, তাহলে mg ভাগ হলো কি A3। বাস। তাহলে এখন আসো এম এর মান কত 4, জি হলো কত 9.8 ভাগ হলো A3, তাহলে 0.04। বাস। এখানে তাহলে কত আসে হিসাব করে বের করো, 4 ইন্টু 9.8
ভাগ হলো 0.04। আচ্ছা, 980 প্যাসকেল, 980 প্যাসকেল। তাহলে দেখো তো আমাদের কোনটা বড়, দেখো তো 1960 এইটাই সব থেকে বড় নাকি চাপ বলো তো। তার মানে দেখো আমাদের এই P2 গ্রেটার দেন P1 অ্যান্ড চলে কত P3, বুঝতে পারছো? ব্যাস, এখন দেখো তো সব থেকে ক্ষেত্রফল কম কোনটা ছিল, দেখো 0.8, এটা কত তোমার 0.4, এটা কত 0.2। দেখো তো যার ক্ষেত্রফল সব থেকে কম তার জন্য চাপ কি সর্বোচ্চ। তো আমরা সরাসরি তুমি এভাবেও অঙ্কটা করতে পারো, অনেক স্যার আবার এটা মানে নেয় না যে আমরা জানি যে চাপের তোমার পি ইকুয়াল টু হলো এফ বাই এ, উক্ত সূত্র থেকে আমরা বলতে পারি যার ক্ষেত্রফলের মান সব থেকে কম হবে তার ক্ষেত্রে কি চাপের মান সর্বোচ্চ হবে। তাহলে আমরা কি করব, প্রথমে A1 বের করব, A2 বের করব, A3 বের করব, করে বলবো যে তোমার A2 হচ্ছে হলো কি প্রসেসের ক্ষেত্রফল কম, সুতরাং A2 এর ক্ষেত্রে আমি কি পাবো, সর্বোচ্চ চাপ পাবো, অর্থাৎ চাপ ইকুয়াল টু P2 ইকুয়াল টু হলো এফ বাই এ। এভাবেও কিন্তু অ্যান্সার করলে সঠিক মার্ক দেওয়ার কথা। যে কিছু কিছু স্কুলে আবার স্যার একটু ডিস্টার্ব করে, তো তোমরা তখন যদি এইভাবে লেখো ডিস্টার্ব করার সুযোগ নেই। ওকে, আচ্ছা এইবার আমরা চলে যাই হলো ঘ নাম্বার কোশ্চেনে। হ্যাঁ, আশা করি এটা বুঝছো ইনশাল্লাহ। বাস, এইবার আমরা দেখো ঘ নাম্বার অঙ্কে চলে যাবো। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখন ঘ নাম্বার অঙ্ক সব থেকে কি ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, তাহলে ঘ নম্বর অঙ্কে দেখো আমার কি বলা আছে, কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত অংশ ভেসে থাকবে। আচ্ছা দেখো, ভাষা বা ডোবার ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, সরাসরি কি বের করবা, ঘনত্ব বের করবা, ঘনত্ব বের করলে খুব সহজে অঙ্ক হয়। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে আমরা কাঠের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা জানি কাঠের ঘনত্ব কি আমরা জানি, দেখো তো কাঠের ঘনত্ব দেওয়া নাই, কিন্তু একটা জিনিস দেওয়া আছে, কাঠের ভর দেওয়া আছে, কাঠের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে কাঠের কি আয়তন বের করে যায়? তাহলে আমি আয়তন বের করবো, আর আমি কাছে কি ভর আছে, তাহলে ভর আর আয়তন যদি থাকে তাহলে কাঠের ঘনত্ব বের করা যায় কিনা, বাস ইজি। আচ্ছা, তাহলে আমরা জানি কাঠের ঘনত্ব রো উড। আচ্ছা, তাহলে এখন রো ইকুয়াল টু হলো এম বাই ভি। হ্যাঁ, এটা হলো আমাদের সূত্র, তাহলে এক নম্বর দিয়ে রাখা। এখন আমি এই সূত্র দিয়ে আসলে আমি বুঝতে পারতেছি এখন আমার কি কি লাগবে বলো তো। আমার আয়তন লাগবে আর ভর লাগবে। আমার দেখো ভর দেওয়া আছে, আয়তন দেওয়া নেই, কিন্তু আয়তনের প্রপার্টিসগুলো দেওয়া আছে, আমাদের আয়তনের বিভিন্ন মানগুলো দেওয়া আছে, যে যেটার সাহায্যে আমরা আসলে আয়তন নির্ণয় করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে এইখানে তাহলে আমাদের দেখো কি দেওয়া আছে, তাহলে এখানে এ দেওয়া আছে, বের করে নিবা, আমরা আগে বের করে নিয়েছি, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এম দেওয়া আছে, আর হচ্ছে হলো রো এস এখানে হলো 1.03 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে এই মানগুলো দেখো আমাদের দেওয়া আছে, এই মানগুলো একটু বসায় নিবা। তাহলে এখন আসো, আবার আমরা জানি ভি উড ইকুয়াল টু এ বি সি। তাহলে দেখো তো এটা আমি আয়তন লিখতে পারি কিনা বলো। বাস, তাহলে এ এর মান দেখো আমাদের কত, 0.4 ইন্টু 0.2 ইন্টু 0.1। বাস, তাহলে দেখো আমাদের আয়তন কিন্তু আমরা পেয়ে যাই 0.4 ইন্টু হলো 0.2 ইন্টু 0.1। বাস, তাহলে 8 × 10⁻³ 8 × 10⁻³ তাহলে দেখো তো মিটার কিউব। আমরা এটা কি পেয়ে গেলাম বলো তো, আয়তন কিন্তু পেয়ে গেলাম। বাস, তাহলে আমার এম এর মান জানি, আমি আয়তন জানি, তাহলে কি দেখো তো ঘনত্ব বের করতে পারি কাঠের। বাস, তাহলে এখন আসি আমরা দেখো, তাহলে কাঠের ঘনত্ব এখন এভাবে লিখতে পারো যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ হতে পাই। বাস, তাহলে 1 নং সমীকরণ থেকে দেখো আমরা তাহলে কি করবো, দেখো তো রো উড ইকুয়াল টু
4 কেজি ভাগ আয়তন হলো 8 × 10⁻³ তাহলে এখন আসি আমরা দেখো তাহলে কত হয়, তাহলে 4 হয় आंसर। তাহলে 500 কেজি পার মিটার কিউব, 500 কেজি পার মিটার কিউব। দেখো আমরা কিন্তু কাঠের ঘনত্ব পেয়ে গেলাম। তুমি এটা আরেকভাবে সহজে বের করে নিতে পারো, সেটাও একটা অপশন আছে। সেটা হলো কাঠটি যেহেতু পানিতে কি অর্ধেক ডুবিছে না, তার মানে কি, তাহলে মানে এই কাঠের ঘনত্ব কি পানির ঘনত্বের অর্ধেক। সরাসরি লিখতে পারো, আমরা লিখতে পারি যেহেতু পানির ঘনত্ব 1000, সুতরাং যেহেতু কাঠটি পানির মধ্যে কি করছে অর্ধেক ডুবছে, সুতরাং কাঠের ঘনত্ব হলো রো উড ইকুয়াল টু রো ডাব্লু ভাগ হচ্ছে কি 2, অর্থাৎ তাহলে 1000 ভাগ হলো 2, তাহলে তোমাকে 5000 কেজি পার মিটার। এভাবেও করতে পারো। ওকে, আচ্ছা এখন আসে দেখো আমাদের সমুদ্রের পানির ঘনত্ব তোমাকে দেওয়া আছে। তাহলে এখন আমরা আগেই বলছি যে আমরা কি করব বলতো, ডোবার অংশটা বের করব। তাহলে কাঠটি সমুদ্রের পানিতে ডোবার পরিমাণ। তাহলে ডোবার পরিমাণের ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল বলতো, যার মধ্যে বস্তু ডুববে সেটা যাবে নিচে আর বস্তু হবে কি উপরে। তাহলে উড ইন্টু হলো 100%। আশা করি এটুকু বুঝতে পারছো। বাস, তাহলে এখন উড কত 500 আর রো ডাব্লু কত 1030। দেখো এখানে 1.03 × 10⁻³ তার মানে এটাকে ভাঙলে আমরা কি পাই 1030 পাই, ইন্টু হলো 100%। তাহলে এখন দেখো 500 ভাগ হলো 1030, তাহলে আসে হলো 48.543%। তাহলে দেখো এত পার্সেন্ট কি থাকে, ডুবে থাকে। আমার কি ডুবে থাকার অংশ চাইছে নাকি ভেসে থাকার অংশ চাইছে? ভেসে থাকার অংশ চাইছে। বাস, তাহলে এখন দেখো তো ভেসে কিভাবে থাকবে। দেখো তাহলে এখন আসো সমুদ্রের পানিতে ভাসার পরিমাণ। তাহলে সমুদ্রের পানিতে কাঠটি ভাসার পরিমাণ ইকুয়াল টু, তাহলে কি করবা 100 মাইনাস হলো 48.543 এত পার্সেন্ট। তাহলে দেখো 100 থেকে আমার এটা বাদ দিলেই আমি কি পেয়ে যাবো, তাহলে 100 মাইনাস হলো 48.543, তাহলে দেখো 51.45, 51.45 তাহলে এখন দেখো তো এই যে কাঠটা যখন নদী হতে সমুদ্রের পানিতে আসবে তখন এত পার্সেন্ট ভেসে থাকবে। আশা করি বুঝতে পারছো। তো দেখো আসলে ম্যাথগুলো কি খুব কঠিন? দেখো তো তোমরা এই অধ্যায়ের ম্যাথগুলোকে যে এত জটিল মনে করো, আসলে তোমাদের প্লবতার কনসেপ্ট এবং আর্কিমিডিসের সূত্রের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার না হওয়ার কারণে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে খুবই ভয় পাও। এই এত কঠিন হ্যান ত্যান, আসলে তোমাদের এই অধ্যায়টা কঠিন না। আসলে তোমাদের এই প্লবতার যে বেসিক কনসেপ্ট যেটা আছে, ভাষা প্লবতার যে বেসিক কনসেপ্ট, এটাতে তোমাদের আসলে সমস্যা। এই কারণে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো দেখে ভয় পাও। আসলে অঙ্কগুলো তুমি যে এই কনসেপ্টগুলো বুঝে একেবারে পানির মতো সহজ। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।